হাই এভরিওয়ান, আমি তোমাদের শুভদীপ স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোলের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ফার্স্ট কথা থেকে। সেটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। প্রশ্নটা আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটা গুড নিউজ শোনাই। আমি অনলাইন পড়ানো চালু করেছি। খুব অল্প টাকায় তোমরা আমার কাছে অনলাইন পড়তে পারবে, একদম যৎসামান্য মূল্যে। মানে 9 ক্লাস 8 এবং 9 মাত্র 150 টাকা এবং 10 200 টাকায় আমি বাংলা, ইতিহাস, ভূগোল তিনটে বিষয়ের আমি পড়াবো। এবং আরও একটা কথা বলে রাখি যে এই তিনটে বিষয়ের সমস্ত নোটস তোমরা পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে এবং বাকি রইল এই ভিডিওগুলো ইউটিউব থেকে তোমরা পড়ানোর বোঝানোর ভিডিওগুলো পাবে। প্রত্যেকটা মক টেস্ট হবে, প্রত্যেকটা পরীক্ষাতে বড় প্রশ্নগুলো পরীক্ষা নেওয়া হবে, ছোট প্রশ্ন পরীক্ষা নেওয়া হবে এবং এর পাশাপাশি প্রতিদিন ক্লাসে হাতে ধরে বুঝিয়ে দেওয়া হবে। সপ্তাহে 3 দিন ক্লাস অনলাইন। যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করে জানাও। মাত্র ক্লাস 10 200 টাকা এবং ক্লাস 9 8 150 টাকায় আমি পড়াবো। এর ফার্স্ট উদ্দেশ্যই হচ্ছে আমাদের রাজ্যের প্রচুর দুস্থ ছেলেমেয়ে আছে যারা পড়তে পারছে না পয়সার জন্য, তাদের জন্য সামান্য একটা মূল্য রেখে আমি এই পড়িয়ে যাচ্ছি। চলো আমরা মেন পড়াতে আসি। তো এই জিনিসটা আলোচনা করতে গেলে ফার্স্টে আমরা জানি যে হিমবাহ, তুমি একটা বড় করে পয়েন্ট করব। একটা হিমবাহর বলতে গেলে ফার্স্টে লিখবো ভূমিকা। ভূমিকাটা ফার্স্ট লিখতে হবে। কী লিখবো ভূমিকায়? হিমরেখার নিচে হিমবাহ গলা জল থেকে পুষ্ট। হিমরেখার নিচে হিমবাহ গলা জল থেকে সৃষ্ট জলধারা পদার্থগুলিকে আকার অনুসারে ক্রমশ কাছে ও দূরে সঞ্চয় করে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করে। এদের হিমবাহ ও জলধারায় গঠিত ভূমিরূপ বলা হয়। তাহলে কী বললাম? হিমরেখার নিচে হিমবাহ গলা জল থেকে সৃষ্ট জলধারা পদার্থগুলিকে আকার অনুসারে কাছে ও দূরে নিয়ে গিয়ে সঞ্চয় করে বিভিন্ন রকম ভূমিরূপ গঠন করে। এদেরকে হিমবাহ ও জলধারার গঠিত ভূমিরূপ বলা হয়। 1 নম্বর, এবারে একটা বড় পয়েন্ট করবে, হিমবাহ ও জলধারায় গঠিত ভূমিরূপ। হিমবাহ ও জলধারায় গঠিত ভূমিরূপ তোমরা এটা বললে, বলার পরে কী লিখবে? ফার্স্ট পয়েন্ট হবে বহির্বিধৌত সমভূমি। কি বললাম? বহির্বিধৌত সমভূমি। ফার্স্ট পাশে একটা চিত্র তলাও দিতে পারো, পাশে দিতে পারো। ফার্স্ট 1 নম্বর হবে সংজ্ঞা। এই বহির্বিধৌত সমভূমি কাকে বলে? এটাই মেন জিনিস। কি বলবো? হিমবাহের পাদদেশে হিমবাহ বাহিত নুড়ি, কাকর বালি অর্থাৎ হিমবাহ বাহিত পদার্থগুলি জলধারার মাধ্যমে ক্রমশ দূরের দিকে ছোট পদার্থে সঞ্চিত হয়ে যে সুবিস্তৃত মৃদু ঢালযুক্ত সমভূমি গঠন করে তাকে বলা হয় বহির্বিধৌত সমভূমি। কি বললাম? হিমবাহের পাদদেশে হিমবাহ বাহিত পদার্থগুলি জলধারার মাধ্যমে ক্রমশ দূরে ছোট ছোট পদার্থে সঞ্চিত হয়ে যে সুবিস্তৃত মৃদু ঢালযুক্ত সমভূমি গঠন করে তাকে বলা হয় কি? বহির্বিধৌত সমভূমি। অ্যাকচুয়াল বাহিত কী হচ্ছে? হিমবাহ থেকে যে পদার্থগুলো বয়ে আসছে সেগুলো কী করবে? জলধারার মাধ্যমে অনেকটা দূরে
ছোট ছোট পদার্থে সঞ্চিত হবে, হয়ে একটা মৃদু ঢালযুক্ত সমভূমি গঠন করবে। তাকে বলা হচ্ছে বহিঃবিধৌত সমভূমি। এর পরের পয়েন্ট নেক্সট হচ্ছে উৎপত্তি। কিভাবে এটা উৎপত্তি লাভ করে? দেখো, হিমবাহের প্রান্তদেশে এই যে হিমবাহ চলাচল করছে, তার মানে একদম প্রান্ত মানে কি, তেরের দিকে। হিমবাহের প্রান্তদেশে যেখানে বরফ গলে যায়, সেখানে হিমবাহ দ্বারা বাহিত পদার্থগুলি জলপ্রবাহের সাথে বাহিত হয়ে আকার অনুযায়ী সঞ্চিত হয়ে বহুদূর বিস্তৃত হয়। হিমবাহের প্রান্তদেশে যেখানে বরফ গলে যায়, সেখানেই হিমবাহিত পদার্থগুলি জলপ্রবাহের সাথে আরেকটু বাহিত হয়, মানে আরেকটু যায়, বাহিত হয়ে আকার অনুযায়ী, কোনটা বড় কোনটা ছোট, আকার অনুযায়ী সঞ্চিত হয়ে বহুদূর বিস্তৃত হয়, এবং বহুদূর বিস্তৃত হয়ে মৃদু ঢালযুক্ত এই সমভূমি গঠন করে। বোঝা গেল? তো এবার নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য। বহিঃবিধৌত সমভূমির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 1. এটি হিমবাহ ও নদী বা জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। এই বহিঃবিধৌত সমভূমি কিন্তু শুধুমাত্র হিমবাহের দ্বারা হয় না, হিমবাহ এবং নদী বা জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। 2. এটি একটি মৃদু ঢালযুক্ত সমভূমি। এটি একটি ঢাল আছে একদম সামান্য, এটি একটি মৃদু ঢালযুক্ত সমভূমি। 3. এই সমভূমিতে বরফ গলা জল বেলুনির মতো বেলুনি আকৃতি নদীর মতো প্রবাহিত হয়। এই সমভূমিতে বরফ গলা জল বেলুনি আকৃতি নদীর মতো প্রবাহিত হয়। 3 নম্বর। 4. সমভূমি দ্বারা বিচ্ছিন্ন হলে, এই সমভূমিটা নদী দ্বারা বিচ্ছিন্ন হলে, এই বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি টেন বলা হয়। এই বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি টেন বলে। নেক্সট পয়েন্ট আমরা আসবো উদাহরণ। এই উদাহরণটা কি আছে? আইসল্যান্ড দ্বীপে এই বহিঃবিধৌত সমভূমি দেখা যায়। তাহলে ফার্স্ট ভূমিরূপ আমরা পেয়ে গেলাম, এটা পসিবল হয়ে গেল। নেক্সট 2 নম্বর একটা ভাইটাল ভূমিরূপ, সেটা হচ্ছে ডাম্বলিং। হিমবাহ এবং নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের একটি অন্যতম হচ্ছে ডাম্বলিং। তো ফার্স্ট যেটা আসবো আমি সংজ্ঞা, ডাম্বলিং কাকে বলে এটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে। হিমবাহ বাহিত বিভিন্ন প্রস্তরখণ্ড, নুড়ি, কাকর, বালি পর্বতের পাদদেশে নিম্নভূমিতে একসাথে সঞ্চিত হয়ে একসাথে সারিবদ্ধভাবে উল্টোনো নৌকো বা ডিম আকৃতির যে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় কি? ডাম্বলিং। কি বললাম? হিমবাহ বাহিত বিভিন্ন প্রস্তরখণ্ড, নুড়ি, কাকর, বালি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে সারিবদ্ধভাবে পর্বতের পাদদেশে সারিবদ্ধভাবে সঞ্চিত হয়ে, আগে হবে না সারিবদ্ধ, হিমবাহ বাহিত নুড়ি, কাকর, বালি কাদা পর্বতের পাদদেশে সারিবদ্ধভাবে সঞ্চিত হয়ে উল্টোনো নৌকো বা ডিমের আকৃতির যে ভূমিরূপ গঠন করে তাকে বলে ডাম্বলিং। নেক্সট কী হবে? এই যে উৎপত্তি, ডাম্বলিংয়ের উৎপত্তি কীভাবে ঘটে? এই যে সেম সংজ্ঞার মধ্যে লুকিয়ে আছে উত্তরটা। পর্বতের পাদদেশে ছোট বড় প্রস্তরখণ্ড, নুড়ি, কাকর, বালি দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে এই ভূমিরূপ গঠন করে।
হয়ে গেল। বৈশিষ্ট্য, ফার্স্ট, ডামলিনের উচ্চতা 5 থেকে 50 মিটার পর্যন্ত হয়। ডামলিনের উচ্চতা 5 থেকে 50 মিটার পর্যন্ত হতে পারে। 2 নম্বর কি, ডামলিনের প্রস্থ 500 মিটার এবং দৈর্ঘ্য 1 থেকে 2 কিমি পর্যন্ত হয়। ডামলিনের প্রস্থ 500 মিটার এবং দৈর্ঘ্য 1 থেকে 2 কিমি পর্যন্ত হয়। 3 নম্বর, ডামলিন সংঘবদ্ধ ও নিয়মিতভাবে অবস্থান করে। ডামলিন সংঘবদ্ধ ও নিয়মিতভাবে অবস্থান করে। 3টে বৈশিষ্ট্য তোমাদেরকে দিতে হবে। 4 আসবে কি, অর্থ। ডামলিন কথার অর্থ কি? ডামলিন কথার অর্থ ক্ষুদ্র শৈলশিরা। বোঝা গেল? ডামলিন, এই যে আমরা লাস্টে ডামলিনের চিত্রটা দেখবো, দেখতে পাচ্ছ স্টুডেন্টরা? এরকম একটা পর্বতে পাঠতে এইরকমভাবে নুড়িকাগুলো সারিবদ্ধভাবে উল্টো নৌকোর মতো। নৌকো তো কী হয়, এরকম থাকে তো। নৌকো অ্যাকচুয়াল আকৃতি কীরকম হয়? নৌকোর আকৃতি তো এইরকম। এটা যদি উল্টে দাও এরকম হয়ে যাবে। তাহলে নেক্সট হচ্ছে কি, অপর নাম। ডামলিন ভূমিরূপের অপর নাম এটা হতে পারে বাস্কেট অফ এগ টপোগ্রাফি। বাস্কেট অফ এগ টপোগ্রাফি ব্যাপারটা এরকম, কোনো স্থানে একসাথে অসংখ্য ছোট বড় ডামলিন গড়ে উঠতে পারে এবং সমগ্র অঞ্চলটিকে দেখলে মনে যাবে যেন একটি ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায়। পুরো অঞ্চলটিকে একটি ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায়। একে বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলা হয়। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ভূমিরূপ, সেটা হচ্ছে যে তোমার কেম ও কেম সোপান। কেম ও কেম সোপান ব্যাপারটা কি? ফার্স্ট এটা বলতে গেলে আমাকে আসতে হবে কেম কাকে বলে আর কেম সোপান কাকে বলে, অর্থাৎ সংজ্ঞাটা করতে গেলে কি করে করব? হিমবাহের প্রান্তদেশে সৃষ্ট হ্রদে জলধারাবাহিত পদার্থ একসাথে সঞ্চিত হয়ে হিমবাহের প্রান্তভাগে সৃষ্ট হ্রদে জলধারাবাহিত পদার্থ একসঙ্গে সঞ্চিত হয়ে সমতল পৃষ্ঠদেশযুক্ত ত্রিকোণাকার বদ্বীপের মতো যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে কেম বলা হয়। ত্রিকোণাকার বদ্বীপের মতো যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে কেম বলা হয়। আমি আরেকবার ভালো করে রিপিট করছি। হিমবাহের প্রান্তভাগ একদম শেষের দিকে যে জলধারা সৃষ্টি হয়, সেই জলধারাতে হিমবাহবাহিত পদার্থগুলি একসাথে সঞ্চিত হয়ে সমতল পৃষ্ঠযুক্ত অঞ্চলে যে ত্রিভুজাকার বদ্বীপের ন্যায় ভূমিরূপ গঠিত হয়, মানে অ্যাকচুয়ালি হ্রদের মধ্যে বদ্বীপ গড়ে উঠছে। বুঝতে পারা যাচ্ছে? এটাই বুঝতে হবে হিমবাহের শেষের দিকে সৃষ্ট বদ্বীপ হ্রদের হিমবাহিত পদার্থগুলো, নুড়িকাগর বলে, হিমবাহ যেগুলো বহন করে নিয়ে এসেছে, হিমবাহবাহিত পদার্থগুলি হ্রদের মধ্যে সঞ্চিত হয়ে সমতল পৃষ্ঠদেশযুক্ত ত্রিকোণাকার বদ্বীপের ন্যায় ভূমিরূপ যদি গঠিত হয় তাকে বলা হচ্ছে কেম। হিমবাহের প্রান্ত দিয়ে দেখলাম শেষের দিকে যে হ্রদ সৃষ্টি হয়, সেই হ্রদের মধ্যে হিমবাহিত পদার্থগুলো সঞ্চিত হয়ে সমতল পৃষ্ঠদেশযুক্ত একটা বদ্বীপ গঠিত হচ্ছে, সেই বদ্বীপটাকে বলা হচ্ছে কেম। তাহলে কেম সমানটা কি? হিমবাহ উপত্যকার দুপাশের দেওয়ালে যে সমতল পৃষ্ঠদেশযুক্ত দ্বীপের ন্যায় ভূমিরূপ গঠিত হয় তাকে কেম সোপান বলা হয়। কেম আর কেম সোপান কি বললো? হিমবাহ উপত্যকার দুই পাশের দেওয়ালে যে সমতল পৃষ্ঠদেশযুক্ত দ্বীপের মতো ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলা হয় কেম সোপান। তা কেম এবং কেম সোপান আশা করছি বোঝা গেল। নেক্সট কী হবে? উৎপত্তি। কি এই উৎপত্তি? এই কেম এবং কেম সোপান কীভাবে উৎপত্তি লাভ করে?
পর্বতের পাদদেশীয় কোনো হ্রদে জলধারা বাহিত নুড়ি কাকড় বালি কাদা একসঙ্গে জমা হয় ও কালক্রমে দীর্ঘদিন ধরে এটি ভরাট হয়ে দ্বীপের মতো সমতল সমভূমি গঠন করে, যা থেকে কেম গঠিত হয়। আমি আগেই বলেছি, সংজ্ঞার সঙ্গে উত্তরটা বেরিয়ে আছে কীভাবে উল্লেখ করেছে। হিমবাহের প্রান্তভাগে অবস্থিত কোনো হ্রদে হিমবাহিত নুড়ি কাকড় বালি কাদা দীর্ঘদিন সঞ্চিত হয়ে বদ্বীপের সমতল পাদদেশযুক্ত যে বদ্বীপ গঠিত হয়, পাদদেশযুক্ত এই বদ্বীপ যে ভূমিরূপ গঠন করে সেটা হচ্ছে বদ্বীপের ন্যায় ভূমিরূপ গঠন করলে কেম গড়ে ওঠে। এবারে হচ্ছে কেম সোপান। আবার কি হচ্ছে, আবার হিমবাহ উপত্যকার দুপাশের দেয়াল সংলগ্ন বরফ, হিমবাহ উপত্যকার দুপাশের দেয়াল সংলগ্ন দেয়ালের সামনে যে বরফ আছে তার সূর্যের তাপে গলে গিয়ে জলধারাতে পর্বত গাত্র থেকে খসে পড়া শিলাখণ্ড জমে সমতল পৃষ্ঠদেশযুক্ত ধাপের আকারে কেমসোপান সৃষ্টি হয়। ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। হিমবাহ উপত্যকার দুপাশের দেওয়াল সংলগ্ন বরফ সূর্যের তাপে গলে গিয়ে, ধরো দেয়ালের সামনে যে বরফটা যে সূর্যের তাপে গলে গিয়ে সৃষ্ট জলধারাতে পর্বত গাত্র থেকে খসে পড়া শিলাখণ্ড জমা হয়ে সমতল পৃষ্ঠদেশযুক্ত ধাপের আকারে যে ভূমি গঠন করে সেটাই আমরা ধাপের আকারে এই কেমসোপান নামক ভূমিরূপটা গঠিত হয়। নেক্সট হচ্ছে উদাহরণ। কি উদাহরণ পাবো? স্কটল্যান্ডের ল্যামার মুয়ার উপত্যকায় এই কেমসোপান দেখা যায়। নেক্সট 4 নম্বর আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে কি এসকার। নাম অনেক সময় শুনবে, এগুলো ছোটো ছোটো 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। এসকার কি? তো এই একটা হচ্ছে এসকার। এসকার জানতে গেলে ফার্স্টেই চলে আসবে যে বিষয়টা, সেটা হচ্ছে সংজ্ঞা। এসকার কাকে বলে? কি বলবো? হিমবাহ থেকে বয়ে আনা নুড়ি কাকড় বালি, প্রত্যেকটা একটা কমন ফ্যাক্টর তোমরা লক্ষ্য করো। কি বিভক্ত সমভূমি, কি ডামলিন, কি কেমসোপান, কি কেটল, প্রত্যেকটা জিনিসের কিন্তু হিমবাহ বাহিত নুড়ি কাকড় বালি থাকবেই এবং এটা সঞ্চিত হবে হয়ে এই ভূমিগুলো গঠিত হবে। এটা কমন ফ্যাক্টর, এটা তোমার লাগছেই। এর পাশাপাশি আরও অনেক কিছু কারণ আছে যেটা সব জায়গায় নেই, যেটা ডামলিনে নেই। কোথাও আবার কেমসোপানে যেটা আছে সেটা ডামলিনে নেই, যেটা এসকারে আছে অনেক সময় কেমসোপানে নেই। মানে এদিক ওদিক কোনো কোনো ক্ষেত্রে বাদ যাচ্ছে, কিন্তু কমন ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হলো হিমবাহ বাহিত প্রস্তরখণ্ড নুড়ি কাকড় বালি কাদা সঞ্চিত হবে, এটা কিন্তু মেন। তাই এখানেও আছে হিমবাহ বাহিত বিভিন্ন আকারে প্রস্তরখণ্ড পর্বতের পাদদেশের নিম্নভূমি, দেখেন তলার দিকে, পর্বতের পাদদেশের নিম্নভূমিতে সঞ্চিত হয়ে দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিলার মতো যে ভূমিরূপ গঠন করে, দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপ গঠন করে, যে ভূমিরূপ গঠন করে তাকে এসকার বলে। কি বললাম? হিমবাহ বাহিত নুড়ি কাকড় বালি কাদা কি বলছে? একদম পর্বতের পাদদেশের নিম্নভূমিতে দীর্ঘদিন সঞ্চিত হয়ে যে আঁকাবাঁকা শৈলশিলার ন্যায় ভূমিরূপ গঠন করে তাকে বলা হচ্ছে এসকার। পর্বতের পাদদেশের নিম্নভূমিতে আঁকাবাঁকা শৈলশিলার ন্যায় যে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় এসকার। 2 নম্বর হচ্ছে উৎপত্তি। দেখো সংজ্ঞার সাথেই কিন্তু উৎপত্তি অনেকটা মিশিয়ে থাকে, সেম জিনিস বলে দেবে যে হিমবাহ থেকে বয়ে আনা নুড়ি কাকড় বালি কাদা পর্বতের পাদদেশে এসে দীর্ঘদিন ধরে সঞ্চিত হয় এবং সঞ্চিত হওয়ার ফলে আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপ তৈরি হয়। এইভাবেই এসকারের সৃষ্টি। সংজ্ঞা থেকে উৎপত্তি মিশে গেল। এবারে হচ্ছে বৈশিষ্ট্য। এসকার লম্বা, সরু ও খাড়া ঢালযুক্ত হয়। এসকার লম্বা প্রচুর হবে, সরু হবে ও খাড়া ঢালযুক্ত হবে। 1, 2 ইয়ার উচ্চতা ও প্রস্থ 3 থেকে 10 মিটারের মধ্যে। উচ্চতা ও প্রস্থ 3 থেকে 10 মিটার। 3 নম্বর বৈশিষ্ট্য কি? দৈর্ঘ্য কয়েক কিমি হয়।
উচ্চতা প্রস্থ 3 থেকে 10 মিটারের মধ্যে এবং দৈর্ঘ্য কয়েক কিমি হয়। এবং ফার্স্ট কি বললাম, ইহা লম্বা, সরু ও খাড়া ঢাল বিশিষ্ট হয়, যেহেতু শৈলশিরা বলছে এর জন্য। উদাহরণ কোথায় কোথায় দেখা যায় এটি, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, এ সমস্ত জায়গায় দেখা যায়। দেখো হিমবাহের নর্মালি তোমরা নর্মাল জায়গায় হিমবাহ ক্ষয়কার্য দেখতে পাবে না। গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে এই সমস্ত জায়গায়ই কিন্তু একমাত্র হিমবাহর কার্যকারিতা বেশি দেখা যায়। তুমি যত কটা এক্সাম্পল তুমি দিচ্ছি, তুমি লক্ষ্য করে দেখবে প্রত্যেক কটা দেখো কোথায় স্কটল্যান্ড, কোথায় আয়ারল্যান্ড, কোথায় ফিনল্যান্ড, এগুলো দেখা যাচ্ছে। এগুলো একটু মাথায় রাখবে, তাহলে উদাহরণটা পেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে লাস্ট শেষ ভূমিরূপ, 5 নম্বর যে ভূমিরূপ সেটা হচ্ছে কেটল। হোয়াট ইজ কেটল? কেটল কি সেটা জানতে হবে। বহিঃবিধৌত সমভূমিতে আটকে পড়া, বহিঃবিধৌত সমভূমিতে আটকে পড়া বরফের চাই গলে গিয়ে স্থানটি অবনমিত হয়ে গর্তের সৃষ্টি হয়, একে কেটল বলে। একেই কেটল বলে। অ্যাকচুয়াল ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ দেখো এটা হচ্ছে বহিঃবিধৌত সমভূমি, ঠিক আছে? বহিঃবিধৌত সমভূমির মাঝখানে নদী জলধারা প্রবাহিত হচ্ছে, নদী যাচ্ছে। এইখানটা ধরো বরফের চাইটা এখানটা পড়ে আছে। এবারে বরফের চাইটা কি হবে, একটা সময় গর্তটা গলে যাবে। বরফের চাইটা গলে যাওয়ার পরে কি হবে, এখানটা গর্তের সৃষ্টি হবে জায়গাটা সমভূমিতে। ওই গর্তের মধ্যে যে জলটা থাকছে সে হ্রদটা হচ্ছে, সেটা হচ্ছে কেটল। বহিঃবিধৌত সমভূমিতে আটকে পড়া বরফের চাই গলে গিয়ে স্থানটি অবনমিত হয়ে যে গর্তের সৃষ্টি হয় তাকে কেটল বলা হয়। গর্তে বরফ গলে গিয়ে হ্রদের সৃষ্টি হয়। গর্তে বরফগুলি গলে গিয়ে মানে গর্তটিকে অবনমিত যে গর্ত সৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, বহিঃবিধৌত সমভূমিতে যে বরফগুলো আটকে পড়ে, সেই বরফ আটকে পড়ার ফলে স্থানটি অবনমিত হয়ে গর্তের সৃষ্টি হয়, গর্তটাকে বলা হচ্ছে কেটল। আর গর্তে বরফ গলা জল জমে যে হ্রদের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে কেটল হ্রদ। এবার বুঝতে হবে, কেটল হ্রদের তলদেশে, এই কেটল হ্রদের তলদেশে যদি পলি সঞ্চিত হয়, ধরো কেটল হলো গর্তটাকে বলছি আমরা কেটল, গর্তের মধ্যে জল যখন তৈরি থাকবে তখন বলা হবে কেটল হ্রদ। এই কেটল হ্রদের মধ্যে হ্রদের তলায় যদি পলি সঞ্চিত থাকে তাহলে কি বলবো, সেই পলিটাকে বলা হবে ভাপ। এবং কেটলগুলির মাঝে উঁচু স্থানকে বলা হয় নব। কেটলগুলির মাঝের উঁচু স্থানটিকে বলা হয় নব। এটা ক্লিয়ার করতে পারলাম? বহিঃবিধৌত সমভূমির মাঝে আটকে পড়া বরফগুলি থেকে স্থানটি অবনমিত গর্তের সৃষ্টি হয়। এই গর্তটাকে বলা, মনে রাখবে, গর্তটাকে বলা হচ্ছে কেটল। গর্তের মধ্যে আটকে পড়া বরফের জল গর্তের মধ্যে যে বরফগুলো আটকে পড়ে সেখান থেকে গর্তটি জলপূর্ণ হয়ে যায়। জলপূর্ণ হয়ে যে হ্রদ, গর্তটির মধ্যে যে হ্রদ সৃষ্টি হয়, হ্রদ থেকে বলা হচ্ছে কেটল হ্রদ। কেটল হ্রদের তলায় যে পলি স্তরে সঞ্চিত হচ্ছে সেই পলিটিকে বলা হচ্ছে ভাপ। এবং আর এই কেটলের মাঝখানে যে ঢালু সমভূমি দেখা যায়, ঢালু স্থান দেখা যায়, কেটলের মাঝে যে ঢালু স্থানগুলো দেখা যায়, উঁচু ঢালু স্থান দেখা যায়, তাকে বলা হচ্ছে নব। এই ছোটো ছোটো নব কি, কেটল হ্রদ তাকে বলে, ভাপ তাকে বলে। এইখান থেকে ছোটো ছোটো প্রশ্ন উত্তর পেয়ে যাবে। নেক্সট কি, উৎপত্তি। সাপোজ প্রশ্নের মধ্যে আমি বলে দিয়েছি উৎপত্তি কীভাবে ঘটে, সংজ্ঞার মধ্যে কি বলবো, বহিঃবিধৌত সমভূমির মাঝে বরফের চাই আটকে পড়ার ফলে স্থানটি অবনমিত হয়, হয়ে একটা গর্ত সৃষ্টি হয়, এইভাবেই কেটল তৈরি হয়। উদাহরণ আবার ওই এক জিনিস, স্কটল্যান্ডের ওকনি দ্বীপ এবং উত্তর আমেরিকার পেইরিতে দেখা যায়। স্কটল্যান্ডের ওকনি দ্বীপ এবং উত্তর আমেরিকার পেইরিতে এটি দেখা যায়। মনে রাখবে উদাহরণগুলো প্রত্যেকটা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের উদাহরণ। আর এবং ক্ষয়কার্যেরও বেশিরভাগটাই কিন্তু স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, আমেরিকা দিকটা অনেকটা গ্রিনল্যান্ড, এসবই উদাহরণ বেশিরভাগ থাকছে। কেন? এগুলো কমন সেন্স, এগুলো দিলে তোমরা উদাহরণটা লিখতে পারবে। এক, ভুলে গেলেও। দুই হচ্ছে আমি বলছি কি হিমবাহ সঞ্চয় কার্য, মানে সব কিছু নুড়িগড়বাড়ি সঞ্চয় করে আনবে, এটা মেন জিনিস। যাই দিক না কেন তোমরা এটা দিয়ে সংজ্ঞাটা লিখতে পারবে। তাহলে আশা করছি আমি আজকে 5টা আলোচনা করলাম। এই ফার্স্ট 1 নম্বর হচ্ছে বহিঃবিধৌত সমভূমি, 2 ডামলিন, 3 কেম ও কেমসোপান, 4 এস্কার,
5 কেটল। 5টা ভূমিরূপের প্রত্যেকটা চিত্ত মাস্ট দিতেই হবে, চিত্ত না হলে কিন্তু নাম্বার হবে না। এক। দ্বিতীয় হচ্ছে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও। যদি আমার প্রত্যেকটা পয়েন্ট তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, ভিডিওটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো তুমি নতুন হও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আবারও আরেকবার মনে করিয়ে দিই, আমি কিন্তু নবম শ্রেণী ও দশম শ্রেণী অনলাইন ক্লাস চালু করেছি অত্যন্ত কম টাকায়, একদম 10 200 টাকা এবং 9 150 টাকা। এত কম মাইনেতে তোমরা কোনো জায়গায় টিউশন পাবে না, এটুকু অ্যাসিওর করতে পারি। যদি আমার নোটস, আমার নোটসের পিডিএফ এবং আমার ভিডিওগুলো প্রতিদিন ভালো করে শুনে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে ভূগোলে 100 পেতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমার 90 আপ নাম্বার হবে, গ্যারেন্টি দিচ্ছি এখানে। তাই যদি বিশ্বাস থাকে অবশ্যই ভর্তি হতে পারো।